নমস্কার। আজকের আমি রক্ত নিয়ে কয়েকটা কথা বলব। যে রক্ত প্রবাহিত হচ্ছে আমাদের শিরা এবং ধমনীতে প্রতিনিয়ত, এই রক্তের সঙ্গে লেগে আছে মানব সভ্যতার একটা মহাকাব্যিক ইতিহাস। এই রক্তের সঙ্গে লেগে আছে আমাদের সাংস্কৃতিক একটা সংযোগ, আছে রক্তের বাণিজ্যিক লেনদেন। আমি কেন সাংস্কৃতিক বললাম, বাঙালি মাত্রই এটা জানবে, যখন এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে তখন তা কেবল একটি তরল নয়, তা আমাদের জীবনের কথা বলে, যুদ্ধের কথা বলে। যেমন 21শে ফেব্রুয়ারি এলেই বাঙালি গেয়ে ওঠে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানের মাধ্যমে আমরা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করি। এখানে রক্ত ত্যাগের এবং একটি জাতির আত্মপরিচয়ের রক্ষার প্রতীক হয়ে উঠেছে। এটি রক্তের সাংস্কৃতিক মূল্য এবং একটি জাতির ইতিহাসে তার ভূমিকার একটি শক্তিশালী উদাহরণ। আবার রক্তের মধ্যে একটি অদৃশ্য বাণিজ্যের গল্প ফিসফিস করে। কিন্তু এই তরল, যা আমাদের ধমনী শিরায় চিরপ্রবাহিত, তা কিভাবে বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হলো? আসুন জেনা যাক বিষয় সম্পর্কে। আমরা সবাই জানি যে রক্ত একটি তরল, যা জীবনের প্রতীক, সংস্কৃতির অলংকার এবং আধুনিক বিশ্বে একটি অপরিহার্য সম্পদ। তেলের সঙ্গে এর তুলনা অবাক করলেও অপ্রাসঙ্গিক নয়। যেমন তেল শিল্প বিশ্ব অর্থনীতির চাকা ঘোড়ায়, তেমনি রক্ত এবং তার বাণিজ্য জীবন রক্ষার এক অদৃশ্য শিল্প গড়ে তুলেছে। তবে তেলের বিপরীতে রক্তের গল্প কেবল বাজারের হিসাব নিকাশে সীমাবদ্ধ নয়। এটি মানবতার, তার সংস্কৃতির এবং নৈতিকতার সংঘাতের এক বিরাট আখ্যান। মানব সভ্যতার কাছে রয়েছে রক্তের বহুমুখী ভূমিকা। একদিকে সেটি জীবনদাতা, বাণিজ্যিক সম্পদ, এবং অন্যদিকে রক্তের রয়েছে সাংস্কৃতিক মূল্য। তবে রক্তের মূল্য কেবল অর্থনৈতিক নয়, এটি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এই তরলকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি এবং সেন্ট্রিফিউজ করার পরে তার যে বিভিন্ন কোষগুলো আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং কোষের মতো একটি অংশ প্লেটলেট, মানে কোষ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ, এবং প্লাজমা, এই চারটে জিনিস মোটামুটি আমরা পাই। তার সঙ্গে তো কিছু প্রোটিনও আছে। এই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মেডিসিনাল ভ্যালু আছে। লোহিত রক্তকণিকা রক্তাল্পতায় ভোগা রোগীদের জীবন ফিরিয়ে দেয়। প্লেটলেট ক্যান্সার রোগীদের রক্ত জমাট বাঁধার ক্ষমতা পুনরুদ্ধার করে। আর প্লাজমা, সেখান থেকে অ্যালবুমিন, ক্লটিং ফ্যাক্টর এবং অ্যান্টিবডির মতো জীবন রক্ষাকারী পণ্য তৈরি হয়। তবে রক্তের বাণিজ্য তেলের মতো সরল নয়। তেলের বিশাল মজুদের তুলনায় রক্তের সংগ্রহ প্রায় সীমিত। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 16 মিলিয়ন ব্যারেল, 16 মিলিয়ন গ্যালন রক্ত ও প্লাজমা সংগ্রহ করা হয়। এর বাজার মূল্য $18.5 বিলিয়ন, যা তেলের $474.5 বিলিয়ন তুলনায় খুবই নগণ্য। তবুও রক্তের গুরুত্ব, এর স্বল্পতা এবং এর চিকিৎসাগত অপরিহার্যতায়
যুক্তরাষ্ট্র তার উদার সংগ্রহ নীতির কারণে প্লাজমার ওপেক, যেমন আমরা তেলের ওপেক বলি, সে প্লাজমার ওপেক হিসেবে আধিপত্য বিস্তার করছে। বিশ্বের বাকি অংশের কাছে এই সম্পদের সিংহভাগ তারাই সরবরাহ করে। রক্ত এবং তেলের যদি আমরা তুলনা করি, তা কেবল কিন্তু অর্থনৈতিক তুলনা নয়, এটি প্রক্রিয়াগত এবং কৌশলগতও। তেলের মতো রক্তও সংগ্রহ করা হয়, আবার তাকে প্রক্রিয়াজাতও করা হয় এবং বিশ্বব্যাপী বাজারে বিক্রি হয়। তেল শোধনাগারে যেমন পেট্রোল, ডিজেল এবং পেট্রোকেমিক্যালস পাওয়া যায়, তেমনি রক্ত প্রক্রিয়াকরণে জীবন রক্ষাকারী বেশ কিছু উপাদান উৎপন্ন হয়। তেলের মতো রক্তেরও আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে, বিশেষ করে প্লাজমার, যা স্পট মার্কেটে লেনদেন হয়। তবে তেলের বিপরীতে রক্তের স্থানীয় সীমাবদ্ধতা রয়েছে। লোহিত রক্তকণিকার নশ্বরতার কারণে এটি সাধারণত জাতীয় সীমানার মধ্যেই থাকে। যুদ্ধের প্রেক্ষাপটে এই তুলনা আরও গভীর হয়। তেলের জন্য যুদ্ধ হয়েছে, কিন্তু রক্তের জন্য কখনো পৃথিবীতে যুদ্ধ হয়নি। তবে যুদ্ধে রক্তের ভূমিকা কিন্তু অপরিসীম। ডি-ডে বা পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় রক্তের মজুদ ছিল কৌশলগত অগ্রাধিকারের তালিকায়। গোয়েন্দা সংস্থাগুলো জানত রক্ত সংগ্রহের পরিমাণ বৃদ্ধি ছিল আসন্ন আক্রমণের লক্ষণ। এই কৌশলগত গুরুত্ব রক্তকে একটি জীবন্ত সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যদিও রক্তের গল্প কেবল অর্থনীতি বা কৌশলের নয়, এটি সংস্কৃতি ও নৈতিকতারও গল্প। তেলের বিপরীতে রক্তের সঙ্গে মানুষের একটা গভীর সাংস্কৃতিক তাৎপর্য জড়িত আছে। পুরাণে আমরা পাই রক্তবীজ নামক অসুর এমন এক বরে বলিয়ান ছিল যে তার প্রতিটি রক্তবিন্দু মাটিতে পড়লে তা থেকে আরেকটা রক্তবীজের জন্ম হয়। এই রক্তবীজ অসুরের সঙ্গে যুদ্ধে দেবী দুর্গা যখন তাকে আঘাত করেন, তখন তার রক্ত থেকে অসংখ্য রক্তবীজের সৃষ্টি হয় এবং এটা একটা বড় সংকটের বিষয়। এই সংকট মোকাবিলায় মা কালী প্রকাশিত হন এবং রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই তা তিনি পান করেন, যাতে তার পুনরুৎপত্তি না হয়। এই কাহিনীতে মা কালী রক্তপানের মাধ্যমে অসুরের শক্তিকে নিজের মধ্যে গ্রহণ করেন এবং বিশ্বের ভারসাম্য রক্ষা করেন। প্রাচীন সংস্কৃতিতে রক্তকে জীবনের প্রাণ শক্তির বাহক হিসেবে দেখা হতো। মা কালীর রক্তপান এই ধারণারই প্রতিফলন। রক্তবীজের রক্ত তার জীবনী শক্তি ও পুনরুৎপত্তির উৎস ছিল। কালী এই রক্ত পান করে তার শক্তিকে নিজের মধ্যে গ্রহণ করেন, যা রক্তের জীবনদায়ী গুণের প্রতীক। হিন্দু পুরাণে এই ধরনের এই যে ধারণা, এই ধারণার সঙ্গে বাইবেলে উদ্ধৃত ধারণার মিল পাওয়া যায়। লেবীয় পুস্তকে বলা হয়েছে মাংসের প্রাণ রক্তেই নিহিত। মানে কথাটা এরকম আছে যে দ্য লাইফ অফ দ্য ফ্লেশ ইজ ইন দ্য ব্লাড। মনে রাখতে হবে রক্তের আছে দ্বৈত চরিত্র। রক্ত একদিকে যেমন জীবনদাতা, আবার অন্যদিকে সেটি মৃত্যুর বাহক। অর্থাৎ রক্ত যেমন আমাদের জীবন রক্ষা করে, যেমন রক্ত সঞ্চালনের মাধ্যমে, তেমনি
রোগ ছড়াতেও পারে, যেমন HIV বা হেপাটাইটিস সি। কালির রক্তপান এই দ্বৈততার প্রতীক। রক্ত ধ্বংসের উৎস হলেও তিনি তা নিয়ন্ত্রণ করে জীবনের ভারসাম্য রক্ষা করেন। তবে কালির রক্তপান একটি ঐশ্বরিক কাজ, যেখানে কোনো শোষণ বা সংক্রমণের ভয় নেই। বিপরীতে আধুনিক রক্ত বাণিজ্যে শোষণ এবং সংক্রমণের ঝুঁকি একে আরো জটিল করে তোলে। বাইবেলে যেমন রক্তকে জীবনের প্রাণ বলা হয়েছে, তেমনি প্রাচীন মিশরীয়রা এটিকে পুনরুজ্জীবনের উৎস মনে করত। রোমান গ্ল্যাডিয়েটররা শক্তির জন্য পরাজিতের রক্ত পান করত। আধুনিক সংস্কৃতিতে রক্ত ধর্ম, অপবাদ এবং কল্পকাহিনীর অংশ। যেমন শিশুর রক্ত পবিত্র, ভ্যাম্পায়ারের রক্ত অভিশপ্ত। এই সাংস্কৃতিক ভার রক্ত বাণিজ্যে এক নৈতিক জটিলতা সৃষ্টি করে। তেল কোম্পানিগুলো খননের জন্য অর্থ প্রদান করে, কিন্তু রক্ত সংগ্রহকারীরা দাতাদের নামমাত্র মূল্য দেয় বা বিনামূল্যে গ্রহণ করে। রক্তদান একটি মানবিক কাজ হলেও এর বাণিজ্যিকীকরণ কিছু নৈতিক প্রশ্ন তুলেছে। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে প্লাজমা আমদানি এই সংকটকে আরো তীব্র করেছে। রক্তের আর একটা নৈতিক জটিলতা হলো রোগ সংক্রমণের ঝুঁকি। দেখুন, তেলের প্রক্রিয়াকরণে ভুল হলে ক্ষতি হয় এবং সে ক্ষতিটা হয় খুব সীমিত, কিন্তু রক্তের প্রক্রিয়াকরণে ভুল হলে হাজার হাজার মানুষ সংক্রামিত হতে পারে। HIV এবং হেপাটাইটিস সির মতো ভাইরাস রক্ত বাণিজ্যের মাধ্যমে ছড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বিপর্যয় ডেকে এনেছে। এই ঝুঁকি রক্তকে একই সঙ্গে জীবনদাতা এবং মৃত্যুবাহক করে তুলেছে। আসলে রক্তের গল্প হলো এক রূপান্তরের কাহিনী। এটি এমন এক তরল যা সমাজের বিকাশের সঙ্গে প্রতীক কি রূপ নেয়, ভাঙে, আবার পুনর্গঠিত হয়। এই ইতিহাস 3টি যুগে বিভক্ত, যার প্রতিটি তার সময়ের চেতনার আয়না। প্রাচীনকাল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত বা তার শুরুর দিকে রক্তের ধারণা জাদুকরি থেকে জৈবিক সত্যে রূপ নেয়। যখন রক্ত এক জীব থেকে আরেক জীবের দেহে সঞ্চারণযোগ্য এক চিকিৎসামূলক তরল হিসেবে স্বীকৃতি পেল। রক্তের এই প্রতীকী শক্তির প্রমাণ এই যে প্রথম দিকের রক্ত সঞ্চার করা হতো রক্তক্ষরণ বা রক্তাল্পতার চিকিৎসার জন্য নয়, বরং উন্মাদনা সারাতেই। এর ঠিক পরের ইতিহাস হলো মূলত রক্তকে বৈজ্ঞানিক কৌতূহলের বস্তু থেকে কৌশলগত সামগ্রীতে রূপান্তরের ইতিহাস। বিংশ শতাব্দীর প্রথম কয়েক দশকে চিকিৎসা বিজ্ঞানীরা এই সম্পদকে আয়ত্তে আনতে শুরু করেন। বিপুল পরিমাণ সংরক্ষণ এবং রক্তরস পৃথকীকরণের কৌশল তারা আয়ত্ত করেন। এই অগ্রগতি এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে, মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রক্তপাতের সময়। এই সংঘাতের সময়ই রক্তের সাংস্কৃতিক তাৎপর্য আমূল বদলে গেল। হার্ভার্ডের ডক্টর এডউইন জে কোহেন এক সামরিক চুক্তির অধীনে কাজ করে যখন রক্তরসকে তার নানা উপাদানে ভাগ করার বা ফ্র্যাকশনেট করার পথ আবিষ্কার করলেন, তখন এই পরিবর্তন চূড়ান্ত হয়ে গেল। এটি যুদ্ধোত্তর বিশ্বে রক্তশিল্পের ভিত্তি রচনা করল। অবশেষে আমরা দেখি এই তরল কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে এক গ্লোবাল ইন্ডাস্ট্রির ভিত্তিতে পরিণত হল।
মুষ্টিমেয় কিছু ঔষধ কোম্পানি রক্তরসের ব্যবসাকে একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করতে থাকে, তেল শিল্পের সেভেন সিস্টার্সের মতো আর কি। এই সম্পদ আহরণের জন্য ওষুধ কোম্পানিগুলো আমেরিকার নিম্নবিত্ত বস্তিবাসী এলাকায় প্লাজমা কারখানা স্থাপন করে। সেখানকার বাসিন্দাদের মধ্যে প্রায়ই মাদকাসক্ত আর দরিদ্র মানুষদের কাছ থেকে তারা রক্তরস কিনতে শুরু করে। পরে কাঁচামালের নতুন উৎসের খোঁজে তারা তৃতীয় বিশ্ব, বিশেষ করে মধ্য আমেরিকা থেকে রক্তরস আমদানি শুরু করে, যা ছিল একটি সন্দেহজনক, নিরাপত্তা এবং নৈতিকতা বর্জিত অভ্যাস। দরিদ্রতম মানুষের কাছ থেকে সম্পদ আহরণের ধারণাটি এতটাই রাজনৈতিক বিস্ফোরক ছিল যে এক মধ্য আমেরিকান দেশে জনগণ বিদ্রোহ করে সেটি ধ্বংস করে দেয়। আজ রক্তের বাণিজ্য যথেষ্ট নিরাপদ হলেও একদম ঝুঁকিমুক্ত নয়। এইডস সংকটের শিক্ষা থেকে উন্নত দেশগুলো ভাইরাস শনাক্তকরণ ও অপসারণের পদ্ধতি গ্রহণ করেছে, কিন্তু এতে রক্তের দাম বেড়েছে অনেক। দরিদ্র দেশগুলো, যাদের আধুনিক সরঞ্জামে প্রবেশাধিকার সীমিত, তারা এই সব রক্তবাহিত রোগের ঝুঁকিতে রয়েছে। এই যে বৈষম্য, তা রক্তের বন্টনকে ন্যায় বিচারের প্রশ্নে পরিণত করেছে। বিশ্বের বিভিন্ন কোম্পানি এবং গবেষণা প্রতিষ্ঠান বর্তমানে কৃত্রিম রক্তের বিকল্প, বা আমরা বলি হেমোগ্লোবিন বেসড অক্সিজেন ক্যারিয়ার এবং পারফ্লুরোকার্বন বেসড প্রোডাক্টস নিয়ে কাজ করছে, যা রোগ জীবাণু থেকে মুক্ত। তবে এই পণ্যগুলো দামি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, ফলে উন্নত ও দরিদ্র দেশের মধ্যে বৈষম্য আগামীতে আরও অনেক বাড়তে পারে। এই প্রেক্ষাপটে রক্তের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রশ্নের উপর, এটি কি একটি দানের উপহার নাকি বাণিজ্যিক ঔষধ? একটি সম্পদ কি একই সঙ্গে দুটোই হতে পারে? যদি পারে, তবে কিভাবে এরা নিরাপদ ও নৈতিক ব্যবস্থাপনা সম্ভব? মানে এই রক্তের কিভাবে নিরাপদ ও নৈতিক ব্যবস্থাপনা সম্ভব আমাদের পক্ষে? আসলে রক্তের ইতিহাস কেবল একটা তরলের ইতিহাস নয়, এটি মানবতার, সংস্কৃতির এবং অর্থনীতির একটা মহা আখ্যান। এটি জীবন ও মৃত্যু, দয়া ও শোষণ, প্রযুক্তি এবং ঝুঁকির মধ্যে একটি টানাপোড়েন। রক্ত আমাদের ধমনীতে, শিরায় প্রবাহিত হয়, আমাদের যুদ্ধে রক্ষা করে, আমাদের সংস্কৃতিতে গভীর অর্থ বহন করে। তবে এই তরলের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের বিবেক ও দায়িত্ববোধের উপর। আমরা কি রক্তকে কেবল একটি সম্পদ হিসেবে দেখব, নাকি জীবনের পবিত্র স্রোত হিসেবে সম্মান করব? এই প্রশ্নের উত্তরই রক্তের পরবর্তী অধ্যায় রচনা করবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।